নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি আজকে বাংলায় বিজ্ঞানের পাঠ। তো আমরা জানি যে আমরা দুটো এর আগে কি বলবো শৃঙ্খলা শুরু করেছি। একটা হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান একটু ঝালিয়ে নিচ্ছিলাম, আর একটা মনোবিজ্ঞান। তো সেই দুটোতে আবার ফিরে যাব, কিন্তু কিভাবে ফিরবো? এই ডিসেম্বর মাসটা আমরা জ্যোতির্বিজ্ঞান পড়ার চেষ্টা করছি, তারপর আবার জানুয়ারি মাসে পদার্থবিজ্ঞান শুরু করব। এরমভাবে খেপে খেপে মানে ভাগে ভাগে আমরা এগিয়ে যাব ধাপে ধাপে। তাহলে এসো শুরু করি। জ্যোতির্ময় জ্যোতির্বিজ্ঞান এক, লেখক মোহাম্মদ আখতারুজ্জামান। তো এই বইটির সম্পাদনা করেছেন কে এম সারিয়াতুল্লাহ, নামকরণ মোহাম্মদ ইশতিয়াক রহমান, কভার ডিজাইন করেছেন রাকিব হোসাইন। আচ্ছা, আর বইটির জন্য তবে কোনো প্রকার অর্থের বিনিময় না, আমি এটা অর্থের বিনিময় করছি না। আপনি যে এত সুন্দর বই লিখেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদ। এটা জাস্ট এটা সত্যি বলতে কি আমার ভালো লাগে বিজ্ঞান আর বাংলা ভাষায়। বাংলা ভাষা তো আমাদের মায়ের ভাষা, তাই মাতৃভাষায় বিজ্ঞান পড়তে ভালোই লাগে। তাই জন্য এসো তাহলে শুরু করি এক নজরে অধ্যায়গুলো। যেটা প্রকাশক কারা আমি কেন বুঝতে পারছি না, লেখক বুঝতে পারছি না আমি। প্রকাশক হয়তো উনি নিজেই, লেখক নিজেই। তা প্রথম হচ্ছে সেন্টিলেশন। তো এসো শুরু করে সেন্টিলেশন, মুখবন্ধ তো আমরা পড়ছি না আপাতত। সেন্টিলেশন, খালি চোখে আকাশে 5টি গ্রহ দেখা যায়। এগুলো হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। অগণিত তারকারাজির মাঝে খালি চোখে দেখা যায় মাত্র 5টি গ্রহ। খালি চোখে আকাশের পানে তাকিয়ে অগণিত নক্ষত্রের মাঝে এই গ্রহগুলো যদি খুঁজতে বলা হয়, তবে অনেকের কাছে ব্যাপারটি দুঃসাধ্য বলেই মনে হতে পারে। হয়তো মনে হবে আমি তো গ্রহগুলো চিনিও না, তাহলে তারা থেকে আলাদা করব কিভাবে? তারা এবং গ্রহ আলাদা করার জন্য সবচেয়ে প্রচলিত জ্ঞানটি হলো তারকারা মিটমিট করে, কিন্তু গ্রহরা তা করে না। খালি চোখে তারা এবং গ্রহ আলাদা করার জন্য এই তথ্যটি যথেষ্ট। তো আচ্ছা, এটা হচ্ছে উত্তর দিক, আর আমরা ঠিক উত্তর, এটা নিশ্চয়ই দক্ষিণ দিকে দেখাচ্ছে নাকি? খালি চোখে আকাশে 5টি গ্রহ দেখা যায় সেই হিসেবে বসানো রয়েছে। আমি তাহলে কোন দিকে রয়েছি? আমি তাহলে পশ্চিম দিক থেকে দেখছি, এইরকম একটা কিছু। আচ্ছা, রাতের বেলায় খোলা মাঠে গেলে আমরা কয়টা তারা দেখতে পাবো? যদি আকাশে চাঁদের আলোর প্রভাব না থাকে, তার মানে অমাবস্যায় সবচেয়ে ভালো রাতের আকাশ দেখা যাবে, তাই তো? তাহলে আমরা সবাই বলবো অগণিত তারা খালি চোখে দেখা যাবে। কিন্তু না, অগণিত তারা দেখা যায় না। পুরো আকাশ জুড়ে খালি চোখে দেখা যায় সর্বসাকুল্যে 9096টি তারকা। যেহেতু গোলার্ধ দুটি, উত্তর এবং দক্ষিণ, তাই যদি অর্ধেকে ভাগ করি তাহলে বলা যায় খালি চোখে আমরা প্রায় 4500-এর মতো তারা দেখি। আপনার কল্পনায় আকাশ আলোক দূষণ মুক্ত অমাবস্যার মতো কালো হলেও আপনি খালি চোখে এর বেশি সংখ্যক তারা দেখতেই পাবেন না। মনে প্রশ্ন হতে পারে, এত তারা গুনল কে? ইয়েল ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ডরেট হফলেট প্রায় 1 দশক আগে তারকাগুলোর ঔজ্জ্বল্যের ভিত্তিতে একটি শ্রেণীবিন্যাস করেন, যারই ফলশ্রুতিতে জানা যায় এমন সংখ্যা। একটি তারার আপাত
উজ্জ্বলের মান যদি 6 থেকে বেশি হয় তাহলেও অনেক অন্ধকার স্থানে যেতে হবে তবে তারাটি দেখার জন্য। আর 9096টি তারার সংখ্যাটি করা হয়েছে 6.5 মানে 6.5 মাত্রার ঔজ্জ্বল্য পর্যন্ত তারা নিয়ে। সুতরাং খালি চোখে 9096টির বেশি তো নয়ই, বরং আরও কম দেখার সম্ভাবনাই বেশি। মূল প্রশ্নে ফেরা যাক, তারারা মিটমিট করে জ্বললেও গ্রহরা কেন নয়? গ্রহের তুলনায় এক একটি তারা আমাদের থেকে বহু দূরে অবস্থান করছে। তারাগুলো এতটাই দূরে অবস্থান করে যে বিশাল আকৃতির টেলিস্কোপ দিয়েও তাদের কলমের নিবের অগ্রভাগের সমতুল্য একটি বিন্দু ছাড়া কিছুই মনে হয় না। সে হিসেবে বলা যায় তারাগুলো এক একটি বিন্দু আলোক উৎস। এই বিন্দু আলোক উৎস থেকে আলো পৃথিবীতে পৌঁছানোর সময় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর অতিক্রম করতে হয়। বায়ুমণ্ডলের এক এক অংশের ঘনত্ব, তাপমাত্রা এক এক রকম, ফলে এক এক অংশের প্রতিসরাঙ্কও এক এক রকম। তাহলে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আগত আলো প্রতিসরিত হওয়ার সময় বরাবর পথ বিচ্যুতি ঘটে। প্রতিসরাঙ্ক মানে রিফ্র্যাকশন, হ্যাঁ না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, এর ফলে বিন্দু উৎস, আচ্ছা একটু খালি আমরা মনে করে নেব যে আলো যখন একটি মাধ্যম থেকে আলো যখন এটা ইনসিডেন্ট হলো মানে পড়লো, এটা হচ্ছে মিডিয়াম 1, সে যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায় তখন সে তার আলোর গতিপথের দিক পরিবর্তিত হয়। এর কারণ হচ্ছে তার গতি পরিবর্তিত হয়। এই এইটাকেই আমরা কি বলি রিফ্র্যাকশন বা প্রতিসরণ। হ্যাঁ, তাহলে আগে এগোই। আচ্ছা, তাহলে কোথায় গেলাম? হ্যাঁ, আগত প্রতিসরিত হওয়ার সময় বারবার পথ বিচ্যুতি ঘটে। এর ফলে বিন্দু উৎস থেকে আলো সোজা পথে না এসে আঁকা বাঁকা পথে আমাদের চোখে এসে পৌঁছায়। যেহেতু বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা সবসময় পরিবর্তন হচ্ছে, তাই আঁকা বাঁকা পথটিও সবসময় পরিবর্তিত হয়। ফলে এখন যে পথে আলো আমাদের চোখে আসছে, পরের সেকেন্ডে আলো হয়তো ভিন্ন পথ অনুসরণ করে আমাদের চোখে আসছে। এই কারণেই মনে হয় বিন্দু উৎসটি কাঁপছে বা বলা যায় তারাটি মিটমিট করছে। এখন গ্রহের প্রতিফলিত আলো তো বায়ুমণ্ডল ভেদ করে চোখে আসে, কিন্তু গ্রহরা মিটমিট করে না। এর কারণ ব্যাখ্যার্থে একটি টর্চ লাইট কল্পনা করা যায়। টর্চ লাইটের আলো দূরে থেকেও স্থির মনে হয়। টর্চ লাইট কোনো বিন্দু উৎস নয়, বরং একটি আলোক চাকতি রূপে বিবেচনা করা যেতে পারে। একটি আলোক চাকতিতে অসংখ্য বিন্দু উৎস থাকে। প্রতিটি বিন্দু উৎস থেকে আলো বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসার সময় প্রতিসরিত হয় ঠিকই, কিন্তু অসংখ্য বিন্দু উৎস থাকায় একটি বিন্দু উৎসরণের দরুন যদি আলোক উজ্জ্বলতা কম হয় তাহলে হয়তো অন্য একটি বিন্দু উৎসের কারণে উজ্জ্বলতা বেড়ে যায়। এইভাবে অসংখ্য বিন্দু উৎস হতে আলো যখন পরিশেষে একসাথে চোখে পৌঁছায় তখন আসলে কোনো পরিবর্তনই দৃষ্টিগোচর হয় না। মানে খুব সহজভাবে বলতে গেলে আমরা যদি দুটোকে তুলনা করতে চাই, একটা হলো ফ্লাড লাইট আর একটা হচ্ছে ছোট্ট একটা প্রদীপের আলো। মানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে তারা এত দূরে যে সেটা প্রদীপের আলোর মতো ছোট্ট শিখা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে বিন্দু উৎসের মতো কাজ করছে। আর আপেক্ষিকভাবে রেসপেক্টিভলি উইথ রেসপেক্ট টু ইচ আদার যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এই যে গ্রহগুলি অনেক কাছে থাকার ফলে তারা বিন্দু উৎস হচ্ছে বড় উৎস। মানে একটা এখানে যেরকম উদাহরণ দিচ্ছি যে টর্চ লাইট বা চাকতির মতো একটা আলোর স্রোত যেখানে অনেকগুলো বিন্দু উৎস আছে, সেই হিসাবে ওরা কাজ করছে। তো
ঠিক এই প্রক্রিয়াটি গ্রহের জন্য। গ্রহগুলো আমাদের থেকে তারার তুলনায় খুবই কাছে অবস্থিত। ছোটোখাটো বাইনোকুলার দিয়ে দেখলেও এদের চাকতির আকৃতিটি সহজেই ধরা পড়ে। এই উজ্জ্বল চাকতির পুরোটাই যেহেতু আলোক উৎস রূপে কাজ করে, তাই উপরে উল্লেখিত ব্যাখ্যানুসারে গ্রহরা মিটমিট করে না বলে মনে হয় আমাদের কাছে। তারা এবং গ্রহদের মিটমিট করার পার্থক্য সবচেয়ে ভালো বোঝা যায় যখন এরা দিগন্তের কাছাকাছি থাকে। কেন দিগন্তের কাছাকাছি থাকলে কি হবে না, এর যে কার্ভেচার সেই অনুযায়ী এরা অনেকটা ছড়িয়ে পড়ে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো এই হলো আমাদের পৃথিবী, কেমন? এবার দিগন্ত বলতে কি, যখন সূর্য উঠছে, মানে আমাদের দিকচক্র বলয়ের কাছ থেকে যখন আমি উঠছি, তাই তো, এরমভাবে উঠছি, এইটাই তো, এই হলো দিগন্ত। এই যদি ওঠে তাহলে আমি সেটাকে এবার লম্বভাবে দেখছি, মানে এই হচ্ছে আমার পৃথিবী। আমি আগে এটা এই ক্রস সেকশনালি বোঝার চেষ্টা করলাম যে এরমভাবে আসছে। তো যাই হোক, তো আমরা ধরে নিই একই জিনিস যখন ঠিক এইটার সঙ্গে যখন আমার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন মিনিমাম ডিস্টেন্স, কিন্তু আস্তে আস্তে কি হবে, যত বাড়তে থাকবে, আমি হয়তো ভুল বোঝাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ, এইখান দিয়ে উঠতে গেলে কি হবে, তেরছাভাবে আসে, মানে অনেকটা ক্রস সেকশনাল এরিয়া, এইভাবে বোঝানো গেলে কি বেটার হবে? দাঁড়াও, আমরা এইভাবে দেখি, আগে রংটাকে বদলে নিই। আমরা এইভাবে বলতে পারি কি, আমি একটা, বাবা কি, এই হচ্ছে একটা আলোর বিম্ব, একটা আলোক স্তম্ভ। এবার বলছে কি যে দিগন্তের কাছে অবস্থায় আলোকে চোখে আসতে বায়ুমণ্ডল থেকে বেশি পথ অতিক্রম করতে হয়। কেন? এই যে তখন তাকে তেরছাভাবে আসতে, একটু আগে যে এরকমভাবে আঁকছিলাম যে একদম শীতে শীতে থাকলে তখন দুপুর 12টা, কিন্তু যখন এই দিকে থাকছে, মানে যখন সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয়ের সাপেক্ষে আমি উদাহরণটা দিচ্ছি, তখন কি ওকে বেশি রাস্তায় এগোতে হচ্ছে, যার ফলে কি এই ক্ষেত্রে এর যে এরিয়া সেটা বেশি হলো, কারণ এইভাবে কাটলে ছোট্ট গোল হলো, আর এইভাবে কাটলে বেশি, তাই জন্য সেই জায়গায় থেকে এটা বলছে যে দিগন্তের কাছে থাকা অবস্থায় আলোকে চোখে আসতে বায়ুমণ্ডলের ভিতর বেশি পথ অতিক্রম করতে হয়। এ সময় তারার জন্য আলোকরশ্মির আঁকাবাঁকা পথের সংখ্যা বাড়ে এবং সহজেই চোখে তারার ঘন ঘন মিটমিট করা বোঝা যায়। এই মিটমিট ঝিকিমিকিও পড়া যায়, যাই হোক, করার ব্যাপারটিকেই বলা হয় অ্যাস্ট্রোনমিক সেন্সটিলেশন। এবার আশা করি তারা এবং গ্রহ খালি চোখে চেনা সহজ হবে। তো সেন্সটিলেশন, তো আমি বোধহয় উচ্চারণটা ভুল করছি, তো সেন্টিলেশন এইটা তো হলো যে একটা ঝিকিমিকি করে একটা স্থির হয়ে থাকে, এইটা দিয়ে আমরা জানতে পারলাম। এবার নিশ্চয়ই আমরা এর পরের বারে চেষ্টা করব রাতের আকাশ দেখার পর খুঁজে পেতে। তা কখন খুঁজবো? ঠিক যখন সন্ধে হচ্ছে, আস্তে আস্তে নামছে, শুকতারাটা দেখা যাচ্ছে, তখন আমরা দেখার চেষ্টা করব, তাই তো? তাহলে আজ এই অবধি, সকলে ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।